আকাশবাণী কলকাতা। এখন শুনবেন পরিবেশের ওপর কোভিড-19 প্রভাব। এই বিষয়ে কলকাতার সায়েন্স সিটির সিনিয়র কিউরেটর শ্রী শুভ্র শঙ্কর ঘোষের একটি সাক্ষাৎকারটি নিয়েছেন সৌমি ভট্টাচার্য। আমাদের রোজকার জীবনে হঠাৎ করেই যেন একটা পরিবর্তন এনে দিয়েছে কোভিড-19। যেভাবে আমরা দিন কাটাচ্ছিলাম তাতে ছেদ পড়েছে। সব থেকে বড় কথা, প্রকৃতির ওপর এর প্রভাবকে কখনোই অস্বীকার করা যায় না। এমন অনেক ভালো খবর আমাদের সামনে এসেছে যে এই দীর্ঘ লকডাউনকেও কিছু ক্ষেত্র বিশেষে আশীর্বাদ মনে হতে শুরু করেছে। আজকের আলোচনা সেই নিয়েই। আমার সঙ্গে রয়েছেন কলকাতার সায়েন্স সিটির সিনিয়র কিউরেটর শ্রী শুভ্র শঙ্কর ঘোষ। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। বিশ্বজোড়া এই লকডাউনের কারণে আমরা জানি যে দূষণের মাত্রা অনেকটা কমে গেছে। পরিবেশ মন্ত্রকও জানিয়েছে যে শুদ্ধ মানের বায়ু বেড়েছে। পৃথিবী জুড়ে দূষণ এবং গ্রিন হাউস গ্যাস নির্গমন দুটিই কমেছে। তো আপনার কাছে আমার প্রথম যেটা জানতে চাওয়া তা হলো যে এই পরিবর্তন কি কেবলমাত্র একটি ক্ষণস্থায়ী পরিবর্তন, নাকি দীর্ঘস্থায়ী কোনো প্রণালীর দিকে আমরা যাচ্ছি? হ্যাঁ, এয়ারে পলিউটেন্ট অনেক বেশি কমে গেছে, সেটা শুধু আমরা ফিল করছি তাই নয়, যেটা বৈজ্ঞানিকরাও যখন মাপছেন বিভিন্ন দিক থেকে উনি দেখছেন কি প্রায় 40% রিডাকশন হয়েছে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড মতন গ্যাসের, যেটা হচ্ছে মেজর পলিউটেন্ট। এই জিনিসটা আগামী দিনেও চলবে কিনা যখন লকডাউনটা উঠে যাবে। দেখুন, এটা আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা একটা অদ্ভুত চেঞ্জ দেখতে পাচ্ছি, যেটা আমরা কখনো দেখিনি, সেই চেঞ্জটা কিন্তু প্রধানত হচ্ছে আমাদের ঘরের ভেতরে থাকার জন্য। আমাদের পাবলিক ট্রান্সপোর্ট ইউসেজ অনেক কমে গেছে, আমাদের ফসিল ফুয়েল ইউসেজ অনেক কমে গেছে, যেটা আমরা সবাই জানি ক্রুড অয়েলের প্রাইসের একটা চূড়ান্তভাবে ওর প্রাইসটা ফল করেছে, ইট ইজ নাও ইন দ্য হিস্টোরিক লো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে লকডাউন যখন উঠে যাবে তখন আমরা কি এই ট্রান্সপোর্টেশনটা কমিয়ে ফেলবো? আমরা কি ফসিল ফুয়েলের ব্যবহার কমিয়ে ফেলবো? এগুলো হচ্ছে প্রশ্ন। যদি কমিয়ে ফেলতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের ক্লাইমেট এরকমই থাকবে, কিন্তু যদি আমরা আগের মতনই আবার থেকে জীবনধারণ শুরু করে দিই তাহলে কিন্তু ক্লাইমেট সে পুরনো জায়গায় পৌঁছে যাবে, এবং এইটা যেটা আমরা এখন দেখছি সেটা সত্যিই ক্ষণস্থায়ী। কিন্তু এখানে একটা ব্যাপার বোঝার আছে, সেটা হচ্ছে যে এটা দেখা গেছে যে বিহেভিয়ারাল সায়েন্টিস্টরা বলেন যে মানুষের যদি বিহেভিয়ারাল চেঞ্জ আনা যায় তাহলে কিন্তু আগে যেরকম ও বিহেভ করতো আগামী দিনে কিন্তু সেরকম ও বিহেভ করে না। যেরকম একটা সাধারণ এক্সাম্পল এখানে বলা যেতে পারে, জাপানে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, যে এক্সপেরিমেন্টের মধ্যে করা হয়েছিল যে মানুষদেরকে বাধ্য করা হয়েছিল ওনারা যেন পাবলিক ট্রান্সপোর্টই ব্যবহার করেন এবং ওনারা প্রাইভেট ভেহিকেল ব্যবহার না করেন। সেটা ওনাদেরকে অনেক দিন ধরে করানো হয়েছিল। তারপরে যখন ওই ব্যানটা উঠে যায়, যেখানে কিনা ওনারা নিজের প্রাইভেট ভেহিকেল আবার ব্যবহার করতে পারবেন বলে সরকার থেকে জানানো হয়, তখনও দেখা যায় একটা বিরাট অংশের মানুষ কিন্তু আর প্রাইভেট ভেহিকেল ইউজ করলেন না। সেই তুলনায় ওনারা কিন্তু পাবলিক ট্রান্সপোর্টটাতেই নিজেদের যাত্রা করতে থাকলেন, অর্থাৎ ওনাদের মধ্যে একটা বিহেভিয়ারাল চেঞ্জ এসছে। সিমিলারলি এখন যে আমরা একটা ক্লাইমেট চেঞ্জ দেখছি, এবং তার জন্য দেখবেন এখন প্রচুর এরকম ভিডিওজ আছে যেখানে ক্লাইমেটটা সুন্দর হয়েছে সেটা বলে ভিডিওগুলো রিলিজ হচ্ছে এবং সেগুলো ভাইরাল হচ্ছে। অর্থাৎ কোথাও না কোথাও মানুষে ফিল করছে যে ক্লাইমেটটা যদি সুন্দর হয় পৃথিবীটা আরও সুন্দর বাসযোগ্য হয়ে যাবে এবং আমরা অনেক ভালো থাকবো। অর্থাৎ কোথাও না কোথাও আমরা ইনফ্লুয়েন্সড হচ্ছি এই প্রেজেন্ট ক্লাইমেটটা দিয়ে। তাই জন্য বলা যেতে পারে যে হয়তো আমাদের মধ্যে কিন্তু একটা বিহেভিয়ারাল চেঞ্জ আসছে। অলরেডি আমরা দেখতে পেয়েছি যে যেহেতু ফুডের একটা ক্রাইসিস এসে, খাবারের একটা ক্রাইসিস অলরেডি এসে গেছে, তাই জন্য কিন্তু মানুষে এখন খাবার নষ্ট করছে খুব কম, ফুডের ইউটিলাইজেশনটা খুব ভালো হচ্ছে। এটা একটা বিহেভিয়ারাল চেঞ্জ যেটা আগে আমরা দেখিনি। তো এখান থেকে কিন্তু আমরা সত্যিই আশাবাদী যে আমাদের মধ্যে যদি বিহেভিয়ারাল চেঞ্জ এসে গিয়ে থাকেই লকডাউনের জন্য, তো আগামী দিনে কিন্তু আমাদের ক্লাইমেট আগের মতন অতটা দূষিত হবে না, বিকজ আমরা অনেক বেশি সচেতন হব যাতে কি আমাদের দ্বারা দূষণটা কম হয়। এবং এরমভাবে যদি পৃথিবীর ম্যাক্সিমাম মানুষই সচেতন হয়ে যান তাহলে কিন্তু আমাদের সত্যিই দেখা যাবে ক্লাইমেটের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ এসছে। এটাই কিন্তু আমাদের আশা। তো সেটা হলে কিন্তু সত্যি ক্লাইমেট চেঞ্জটা একটা লং টার্ম ক্লাইমেট চেঞ্জ হবে। আচ্ছা, এই পরিস্থিতিতে যান চলাচল, বিমান চলাচল সবটাই কমে গেছে। রাস্তাঘাট ফাঁকা শুনশান, অনেক জায়গাতেই রাস্তা ব্যারিকেড করে আটকানো রয়েছে। এই যে ভ্রমণ কমে গেছে তার ফলে দূষণ কমে গেছে। এবার আশঙ্কার কথা হলো যে যখন এই লকডাউন আর থাকবে না তখন কি হবে? কি মনে করেন আপনি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন মহলে এখন উঠছে।
এখানে দেখুন একটা কিছু বিষয় আছে যেগুলো ভাবার মতন আছে। প্রথমে হচ্ছে কোভিড আমাদের কি শেখালো। কোভিড আমাদের লকডাউনে থাকার সময় শেখালো যে লকডাউনে থাকা অবস্থাতেও কিন্তু আমরা কাজ করে যেতে পারি, এবং সেই কাজটা আমরা কিভাবে করছি, সেই কাজটা আমরা করছি ওয়ার্ক ফ্রম হোম দিয়ে। এবং এই ওয়ার্ক ফ্রম হোমে কিন্তু আমরা প্রচুর ডিজিটাল ইন্টারফেস ইউজ করছি। আমরা চাইলেও বা না চাইলেও আমরা কিন্তু এখন ডিজিটাল স্যাভি হচ্ছি। প্রচুর নতুন প্রোডাক্ট আসছে, যে প্রোডাক্টগুলো অনেক বেশি কাস্টমার ফ্রেন্ডলি, যাতে কিনা আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো করাটা অনেক সহজ হয়ে যাচ্ছে। সেটা একটা প্রথম দিক। দ্বিতীয় দিক যেটা আছে সেটা হচ্ছে কোভিড আমাদের এটা শেখালো, আমরা যদি এই জাতীয় প্যান্ডেমিকগুলোকে খুব হালকাভাবে নিই তাহলে কিন্তু এর রেজাল্ট ভয়াবহ হবে। অর্থাৎ আমরা যদি প্রিকশন না নিই, লকডাউন উঠে যাওয়ার পরেও যদি প্রিকশন না নিই, তাহলে হয়তো কোভিডের মারাত্মক আকারটা আবার থেকে ঘুরে আসতে পারে। সেটা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তা আছে সবার মধ্যে। এই অবস্থায় কিন্তু একটা অ্যাওয়ারনেস মানুষের মধ্যে ডেভেলপ হচ্ছে। 3 নম্বর হচ্ছে যে এটা কিন্তু সবাই মেনে নিয়েছে যে আমাদের ইকোনমি কিন্তু একটা স্লো ডাউনের দিকে চলে গেছে, এবং এই স্লো ডাউন থেকে ফিরে আসতে কিন্তু অনেক সময় লাগবে। অর্থাৎ দেখুন, আজকের দিনে কিন্তু একটা কোম্পানিকে বেঁচে থাকার জন্য অনেক বেশি কষ্ট করতে হবে। নট অনলি দ্যাট, ওকে প্রচুর স্যানিটাইজেশন এফার্ট নিতে হবে যাতে কি এই কোভিডটা যেন আর ফিরে না আসে। এবং সেই স্যানিটাইজেশন এফার্টের মধ্যে হয়তো একটা বড় স্যানিটাইজেশন এফার্ট হবে যে ও কিন্তু আর স্টাফেদের ম্যাক্সিমাম মুভমেন্ট করাবে না ফ্রম প্লেস এ টু প্লেস বি, রাদার ডিজিটাল মোড অফ কমিউনিকেশন উইল বি দ্য মোড অফ কমিউনিকেশন which is preferred by almost all the companies of the world. সেই অবস্থায় দাঁড়িয়ে মানুষ নিজে থেকে একটা ভয় থাকবে, তার জন্য মানুষ এমন জায়গাগুলোকে অ্যাভয়েড করবে যেখানে প্রচুর মানুষের সমাগম হয়, অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট, দ্যাট ইনক্লুডস এয়ারলাইন্স। এবং দ্বিতীয়ত, কোম্পানি নিজের কস্ট কাটিং করার জন্য এই জাতীয় জার্নিগুলোকে কিন্তু আর এনকারেজ করবে না। তাই জন্য আমার মনে হয় লকডাউন উঠে যাওয়ার পরে এই অপ্রয়োজনীয় ভ্রমণের কিন্তু অনেকটাই হ্রাস পাবে, এবং আমরা দেখব যে আমরা অনেক বেশি ডিজিটাল ইকোনমির দিকে চলে যাচ্ছি। দেখুন, নানা গবেষণায় কিন্তু প্রমাণ হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুনিয়া জুড়ে জাগছে নানা প্রাণঘাতী জীবাণুরা। সাম্প্রতিক করোনা ভাইরাস সংক্রমণ থেকে তাহলে দুনিয়া কি কিছু শিক্ষা গ্রহণ করবে বলে আপনার মনে হয়? কারণ মানুষ যে নির্বিচারে প্রাকৃতিক সম্পত্তি ধ্বংস করে চলেছিল, সেই জায়গাতেও আমরা যদি সেটা নিয়েও কথা বলি, তাহলে কোভিড-19 মাধ্যমে প্রকৃতি কি কোনো বার্তা দিচ্ছে বলে আপনি মনে করেন? এবং এটা থেকে যে মানুষের কোনো শিক্ষা নেওয়া উচিত বলে আপনার মনে হয়? আপনি এটা জানতে চাইছেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুনিয়া জুড়ে যাচ্ছে নানা প্রাণঘাতী জীবাণুরা, এটা কি সত্যি কিনা? কোভিড থেকে কিন্তু আমরা অনেক অনেক রকমের শিক্ষা পেলাম, অনেক দিকের শিক্ষা পেলাম। কিন্তু আপনার যে প্রশ্ন, সেটা যদি উত্তর দিতে হয়, আমরা সবথেকে বড় শিক্ষা যেটা পেলাম সেটা হচ্ছে দ্য ওয়াইল্ড মাস্ট বি কেপ্ট ওয়াইল্ড। অর্থাৎ যে জঙ্গলে যে আছে তাকে জঙ্গলে থাকতে দিতে হবে, এবং আমরা কিন্তু ওদের ঘরে ঢুকলে ওদের রোগ কিন্তু আমাদের ঘরে ঢুকবে। ইনফ্যাক্ট আপনি যদি কিছু পুরনো ইতিহাসকে ঘাটেন, খুব রিসেন্ট পাস্টে যদি আপনি চলে যান, তাহলে দেখবেন প্রচুর রোগ, যেরকম অ্যানথ্রাক্স, চিকেনগুনিয়া, ডেঙ্গু, এবোলা, জিকা, প্লেগ, সার্স, মার্স এবং এই করোনা ভাইরাস, এগুলো কিন্তু সবই কিন্তু ওয়াইল্ড অ্যানিমালসের ডিজিজ। এগুলো কিন্তু আমাদের ডিজিজ নয়, কিন্তু ওই ওয়াইল্ড অ্যানিমালসের সঙ্গে ইন্টারাকশন করার জন্য ওই ডিজিজগুলো কিন্তু, ওই রোগগুলো কিন্তু ওদের থেকে বাহিত হয়ে আমাদের শরীরে এসছে, এবং এরা কিন্তু মিউটেট করেছে। এই ভাইরাসগুলো কিন্তু নিজের চরিত্র পরিবর্তন করেছে, এবং সেই চরিত্র পরিবর্তন করার জন্য কিন্তু আজকে এই ভাইরাসটা এমন একটি ভয়ঙ্কর দিকে পৌঁছে গেছে যে আমরা সামাল দিয়ে উঠতে পারছি না। অর্থাৎ প্রথম লেসন যেটা আমরা কোভিডের এই এক্সপিরিয়েন্সের থেকে শিখলাম, সেটা হচ্ছে ওয়াইল্ডকে যদি আমরা ওয়াইল্ডে না রাখি এবং আমরা যদি ওদের ঘরে ঢোকার চেষ্টা করি, তাহলে কিন্তু এরকম প্যান্ডেমিক বা এরকম রোগ আমাদেরকে বারবার আঘাত হানবে, আর আমরা হয়তো আগামী দিনে এইটাকে সামাল দেওয়ার মতন অবস্থায় থাকবো না। দ্বিতীয় জিনিস যেটা শিখলাম এই কোভিডের থেকে, সেটা হচ্ছে এই পুরো পৃথিবীটা একটা ছোট্ট গ্রামের মতন। যেরকম একটা গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতে বেশি সময় লাগে না, ঠিক সেরকমই এই পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ পৌঁছে যেতে পারে খুব কম সময়ের মধ্যে। এই কারণেই পৃথিবীর কিন্তু কোনো জায়গায় কোনো কিছুর থেকে আইসোলেটেড বা সেফ নয়। এরম নয় যে কোনো একটি দেশে যদি কোনো একটি প্রাণঘাতী রোগের উৎপত্তি হয়, সে রোগটি কিন্তু সেখানেই সীমাবদ্ধ থাকবে। ইউহানের মতন একটি ছোট্ট শহরে যে ভাইরাসটা প্রথমে জন্ম নিল, বা যে ভাইরাসটা প্রথমে মানুষকে অ্যাট্যাক করলো,
আজ দেখুন পৃথিবীর অলমোস্ট সব দেশে ছড়িয়ে গিয়ে আমাদের পৃথিবীকেও কাঁপিয়ে দিল। 3 নম্বর জিনিস যেটা খুব খুব ক্লিয়ারলি উঠে এসছে, সেটা হচ্ছে একসময় আইপিসিসি অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ পরিষ্কারভাবে একটা ওয়ার্নিং দিয়েছিল যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিংকে যদি আমরা না ঠেকাতে পারি তাহলে কিন্তু ডেডলি ভাইরাসের অ্যাট্যাক মানুষের ওপরে অনেক বেশি হয়ে যাবে। তখন কিন্তু হয়তো অনেকেই এই ব্যাপারটাকে, অনেকেই এই ওয়ার্নিংটাকে খুব হালকাভাবে নিয়েছিলেন, কিন্তু আজ এটা প্রমাণিত যে এই ওয়ার্নিংগুলো কিন্তু হালকাভাবে নেওয়া নয়। আর 4 নম্বর হচ্ছে যেটা সবথেকে জরুরি আমার মনে হয়, এটা আমাদের শিখলাম, সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলে কিন্তু পরিবর্তন আনাটা প্রয়োজন। আমরা যদি একটা কনজিউমারিস্ট অ্যাপ্রোচ নিয়ে এখনও চলি, এখনও যদি আমরা একের পর এক রিসোর্স কনজিউম করতে থাকি যেটা কিনা আমাদের কনজামশন লেভেল অনেক অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু আমরা যতটা ফিরিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমরা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবো দ্যাট ইজ আ পয়েন্ট অফ নো রিটার্ন। ইনফ্যাক্ট আপনারা জানেন যে ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট বলে একটি টার্মিনোলজি ব্যবহার করা হয়, যেটাতে দেখা গেছে যে মানুষের প্রয়োজন হচ্ছে, যা প্রয়োজন সেটা যদি মেটাতে হয় তাহলে একটা পৃথিবী যথেষ্ট নয়। এটা কিন্তু খুব গর্বের বিষয় নয়, খুব দুশ্চিন্তার বিষয়। তাই জন্য কোভিড আমাদের শেখালো যে আমাদেরকে কিন্তু এবার আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। যদি আমরা লাইফস্টাইল চেঞ্জ না করি তাহলে এরকম রোগ, এক্সট্রিম ওয়েদার, বিভিন্ন রকমের যে ঘটনা যেগুলো মানুষের অস্তিত্বকে চ্যালেঞ্জ দেবে, এই ঘটনাগুলো কিন্তু আগামী দিনে খুব বেশি বেড়ে যাবে। স্যার, একটা বিষয় আমরা জানি, আর সেটা হচ্ছে স্বল্প কার্বন অর্থনীতি। তো আপনার কাছে জানতে চাওয়া যে আমরা যদি স্বল্প কার্বন অর্থনীতিতে যেতে পারি তাহলে কি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল? লো কার্বন ইকোনমি এটা কিন্তু নতুন কনসেপ্ট নয়। অনেকে কিন্তু অনেক দিন ধরে বলছে যে আমাদেরকে কিন্তু লো কার্বন ইকোনমির দিকে যেতে হবে, অর্থাৎ সাস্টেনেবল লাইফস্টাইলের দিকে যেতে হবে, অর্থাৎ আমাদের এনার্জি সোর্সগুলোকে কিন্তু রিনিউয়েবল এনার্জি সোর্সের দিকে নিয়ে যেতে হবে। আমরা যে কনজামশন প্যাটার্ন করছি তার মধ্যে কিন্তু CO2 এমিশনটা কমাতে হবে। এটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে কথা হচ্ছে। ইনফ্যাক্ট আপনি যদি একটি খুব ভালো রিপোর্ট পড়েন রিটেন বাই ডনেলা মিডোজ, উনি লিখেছিলেন বিয়ন্ড দ্য লিমিটস বলে ওনার একটি রিপোর্ট, যেটা উনি 1992 আজ থেকে এত বছর আগে উনি কিন্তু একটা খুব ভালো কনক্লুশনে এসেছিলেন ওনার স্টাডির বেসিসে, যেটাতে উনি বলেছিলেন যে মানুষের ফিউচার, হিউম্যানিটিজ ফিউচার উইল বি ডিফাইন্ড নট বাই আ সিঙ্গেল এমার্জেন্সি বাট বাই মেনি সেপারেট ইয়েট রিলেটেড ক্রাইসিস। বলছে যে আমাদের কিন্তু ভবিষ্যৎ ডিপেন্ড করে আছে শুধু একটা কোনো এমার্জেন্সি নয়, অনেকগুলো ছোট 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 এমার্জেন্সি, কিন্তু সেগুলো সব রিলেটেড। এবং সেই রিলেশনটা কি, সেটা হচ্ছে স্টেমিং ফ্রম আওয়ার ফেলিয়ার টু লিভ সাস্টেনেবলি। সেটার মেন কারণটা হচ্ছে আমরা যে সাস্টেনেবল লাইফস্টাইল লিড করি না, সেটার কারণ। এবং সেটা বলছে আরেকটা উনি অ্যাড করেছিলেন যে বাই ইউজিং দি আর্থ রিসোর্সেস ফাস্টার দেন দে ক্যান বি রিস্টোর্ড। আমরা যে আর্থের যে রিসোর্স আছে ওটাকে এমন গতিতে ব্যবহার করছি যে আর্থ কিন্তু ওটাকে আবার থেকে ফিল আপ করতে পারছে না, তার আগেই কিন্তু আমি শেষ করে ফেলছি। অর্থাৎ ধরুন আমি গাছ কাটলাম, গাছটার প্রোডাক্টটাকে আমি ব্যবহার করলাম, কিন্তু আবার নতুন একটা গাছ বড় হওয়ার জন্য কিন্তু আমি সময়টা দিলাম না। তার মানে কি হচ্ছে, আমি ওই রিসোর্সটাকে আবার থেকে তৈরি হওয়ার সময় দিলাম না, তারই আগে কিন্তু আমার প্রয়োজন আবার হলো বলে আমি আবার নতুন রিসোর্সের দিকে যাওয়া শুরু করলাম। তখন কি হবে? তখন উনি বললেন তখন আমরা এত ওয়েস্ট এবং পলিউটেন্ট রিলিজ করব দ্যাট পৃথিবী কিন্তু আর ওটাকে অ্যাবজর্ব করতে পারবে না। এবং ধরুন কার্বন ডাইঅক্সাইড, আমরা এত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড রিলিজ করব যে যতটা সংখ্যক গাছপালা আছে, যতটা ওশানের ক্যাপাসিটি আছে, সেইগুলোকে সব মিলিয়েও কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মাত্রা পৃথিবীতে অনেক বেশি থেকে যাবে অ্যাজ কম্পেয়ার টু যদি আমরা ব্যালেন্স করে চলতে পারতাম। এবং সেটা যদি হয় দেন উই আর গোয়িং ফর আ ডিজাস্টার। ইনফ্যাক্ট আমি একটু আগেই যে কথাটা বললাম সেটা হচ্ছে আমাদের ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এক একটা দেশ কিন্তু বছরের একটা পার্টেই কিন্তু পুরো রিসোর্স ইউজ করে ফেলে, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড ওভারশুট ডে। ওয়ার্ল্ড ওভারশুট ডে দেখিয়ে দেয় যে একটা দেশের যে কনজামশন প্যাটার্ন, সে কনজামশন প্যাটার্নে ওই দেশের যে রিসোর্স আছে ওটাকেও ব্যবহার কতদিনের মধ্যে শেষ করে ফেললো। এবং সেটা কিন্তু এক একটা দেশে দেখা যাচ্ছে যে বছরের মাঝেই কিন্তু ও সব কিছু শেষ করে ফেলছে। তাহলে তার বাকি পোর্শনটাও কি করবে? তার বাকি পোর্শনটাও সেই জায়গা থেকে রিসোর্স কালেক্ট করা শুরু করে যেটা কিন্তু এক্সপ্লয়টেশন অফ রিসোর্স ধরে নেওয়া হয়। তো
এটাই হচ্ছে ব্যাপার, যে আমরা যদি লো কার্বন ইকোনমির দিকে না যেতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার, এবং যদি যেতে পারি তাহলে সেটাই কিন্তু একমাত্র রাস্তা, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু এই পুরো জিনিসটার অ্যাডভোকেসি কিন্তু আজ থেকে হচ্ছে না, অনেক বছর থেকে হচ্ছে। কোভিড পৃথিবীর লোককে জোরে ধাক্কা দিয়ে গেল, ইট হ্যাজ শেকেন আস লাইক এনিথিং, এবং জানিয়ে দিয়ে গেল যে এখনো সময় আছে। আমরা যদি এখনো লো কার্বন ইকোনমির দিকে না যেতে পারি তাহলে কিন্তু আমরা বাঁচবো না। তাই জন্য আশা করব যে নট অনলি সাধারণ মানুষ, বাট দেয়ার উইল বি আ পলিটিক্যাল উইল, যারা কিনা দুজনে মিলেমিশে আমরা এমন একটা সোসাইটির দিকে যাব, একটা শেক আপ হওয়ার পরে যেটা হয় একটা নতুন করে চিন্তাভাবনা হয়, আমরা হয়তো সেই চিন্তাভাবনার দিকে যাব, যে চিন্তাভাবনা আমাদেরকে বাধ্য করবে বা আমাদেরকে মোটিভেট করবে একটা লো কার্বন ইকোনমির দিকে যাওয়ার জন্য। তাই জন্য আমি কিন্তু আশাবাদী যে হয়তো এই ঘটনার পরে আমরা সেদিকেই যাব। একটা আশঙ্কার কথা উড়িয়ে দেওয়া যায় না, আর তা হলো যে এই লকডাউন পরিস্থিতি যখন উঠে যাবে তখন সারা বিশ্বের বিভিন্ন দেশ এই যে একটা অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে সেটাকে কাটিয়ে ওঠার জন্য হয়তো নিজেদের উৎপাদনকে অনেক গুণ বাড়িয়ে তুলবে। এরকম কি হতে পারে যে আমাদের পরিবেশ আগের থেকে আরো বেশি হয়তো দূষিত হওয়া শুরু করলো? কি বলবেন আপনি? হ্যাঁ, লকডাউন উঠে যাওয়ার পরে কি ইকোনমির মধ্যে যে একটা স্লো ডাউন আছে সেটাকে ওভারকাম করার জন্য আমরা উৎপাদন অনেক গুণ বাড়িয়ে ফেলবো? শুনতে ভয় হলেও কিন্তু বোধহয় হ্যাঁ। কেন কি আমরা দেখেছি ইন দ্য পাস্ট যখনই প্যান্ডেমিক হয়েছে, যখনই একটা ডিজাস্টার হয়েছে, যখনই একটা ইকোনমিক ফল আউট হয়েছে, তারপরে কিন্তু পৃথিবী বিশেষ করে মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, এবং যখন মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে তখন কিন্তু ও নিজের প্রোডাকশন অনেকাংশে বাড়িয়ে ফেলেছে যাতে কি ইকোনমিটা চাঙ্গা হয়। তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ, এই স্লো ডাউনটা কাটিয়ে ওঠার জন্য আমাদের কিন্তু প্রোডাকশন লেভেল অনেক গুণ বেড়ে যাবে, এবং তাতে হয়তো পরিবেশ দূষিত হবে, যেটা আমি আগেও বললাম। সেটা হচ্ছে পরিবেশ দূষিত আগের মতন বা আগের থেকেও খারাপ হওয়ার সম্ভাবনা ততটাই যতটা আমরা চাইবো, যদি না আমাদের মধ্যে বিহেভিয়ারাল চেঞ্জ আসে। যদি আমরা এই কোভিড থেকেও শিক্ষা না নিই তাহলে কিন্তু আমরা আবার সেই ভুলটা করব যেই ভুলটা আগে করতাম, এবং সেটার জন্য হয়তো আমাদেরকে আবার তৈরি থাকতে হবে এর থেকেও বড় কোনো প্যান্ডেমিককে ফেস করার জন্য। একটা বিষয় আছে স্যার, আর সেটি হলো যে করোনা ভাইরাস সংকটের সবচেয়ে খারাপ পরিবেশগত যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তার মধ্যে একটি হলো ডিসপোজেবল প্লাস্টিকের ব্যবহারে দ্রুত বৃদ্ধি, সেটা বেড়ে যাওয়া, এবং ডিসপোজেবল গ্লাভস, চিকিৎসা সরঞ্জাম সেগুলো থেকে শুরু করে প্লাস্টিকের প্যাকেজিং, এই সবই এর মধ্যে পড়ে। তো এটাকে কি করে মোকাবিলা করা সম্ভব? এটা অনেক জায়গাতেই এই প্রশ্নটা উঠছে। সেটা হচ্ছে যে আমরা যে করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য যে প্রচুর মাত্রায় মাস্ক পরছি, হাতে গ্লাভস পরছি, বিভিন্ন রকম পিপিই পরছি, সেগুলো যখন আবার অ্যাটমসফিয়ারে ফিরে যাবে, যখন আমরা ওটাকে ডিসপোজ অফ করব, সেখান থেকে দুটো জিনিস আসবে। একটা হচ্ছে পলিউশন, তাদের থেকে পলিউশন, আর দ্বিতীয় হচ্ছে ইনফেকশন। তো দেখুন, এখন প্রথমে যেটা আমরা বলি পলিউশনের ব্যাপারটা ইয়েস, একটা পলিউশনের লেভেল তো হবেই, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আর কিন্তু কোনো রাস্তা নেই, আমাদেরকে এই প্রোটেকশনটা নিতেই হবে। এই প্রোটেকশনটা যদি না নিই তাহলে কিন্তু মানুষের মৃত্যুকে আমরা ঠেকাতে পারবো না, এটা একটা গ্লোবাল এমার্জেন্সি। বাট হ্যাঁ, এখন দেখবেন আমরা আগে ডিসপোজেবল মাস্কের থেকে এবার কিন্তু সরে আসছি টু রিইউজেবল মাস্ক, এবং আমরা কিন্তু এখন ওই নন ডিগ্রেডেবল প্রোডাক্টের থেকে সরে গিয়ে এখন কিন্তু বায়োডিগ্রেডেবল প্রোডাক্টের দিকে আস্তে আস্তে কিন্তু যাচ্ছি। প্রোডাকশনটা কিন্তু সেইভাবেই চেঞ্জ করা হচ্ছে, কেন কি এই অ্যাসপেক্টটা নিয়ে কিন্তু গ্লোবালি অনেকেই খুব চিন্তিত। দ্বিতীয় কথা হচ্ছে যেটা আপনি জিজ্ঞেস করলেন, সেটা হচ্ছে ইনফেকশন কি বেড়ে যাবে না? বেড়ে যেতে পারে, একেবারেই বেড়ে যেতে পারে, যদি আমরা গ্লাভস বলুন, মাস্ক বলুন, যেগুলো বেসিক্যালি আমরা ঘরে ইউজ করছি সেগুলোকে ঠিকঠাক আমরা ডিসপোজ না করি। দেখুন, হাসপাতালে যেগুলো ইউজ হচ্ছে, হাসপাতালে যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলোকে নিয়ে দুশ্চিন্তা নেই, কেন কি হাসপাতালের একটা ক্লিয়ার কাট ওয়েস্ট ম্যানেজমেন্ট গাইডলাইন আছে, সেটা কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো হচ্ছে এই করোনা মোকাবেলায়। ঠিক আছে, তারা ইয়েলো ব্যাগ ইউজ করছে, তাদের একটা ডিসপোজ অফ করার একটা পার্টিকুলার মেথড আছে, তাদের জন্য স্পেশালিস্ট পিপল আছে, দে আর ডুইং দ্যাট। কিন্তু সাধারণ মানুষ যে ঘরে ব্যবহার করছে সে কি করবে? সে তো করছে না। সে হয়তো দেখুন, সাধারণ মানুষ যে কোয়ারেন্টাইনে আছে, এরকম অনেক সাধারণ মানুষ আছে যারা অ্যাসিমটমেটিক আছে, কিন্তু তাদের যে মাস্ক যে ব্যবহার করছে, যে হাতের যে জিনিস ব্যবহার করছে, হ্যান্ড গ্লোভস যে ব্যবহার করছে, সেটার মাধ্যমে কিন্তু ইনফেকশন ছড়াতেই পারে।
তার জন্য এটা কিন্তু কাম্য, আমি আপনাদের মাধ্যমে এটা সবার মাধ্যমে ছড়িয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে প্লিজ যখন আপনারা আপনাদের গ্লাভস হোক, মাস্ক হোক বা ওই জাতীয় জিনিস যেটা আপনারা ব্যবহার করেছেন নিজেদেরকে বাঁচানোর জন্য করোনা ভাইরাস থেকে, আপনি কিন্তু জানেন না যে ওর মধ্যে ওই করোনা ভাইরাস আছে কি না। তার জন্য ডিসপোজ অফ করার আগে সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন বা সিম্পল ব্লিচিং পাউডারের একটা সলিউশনের মধ্যে ওই গিয়ার্সগুলো, ওই গিয়ার্স যেগুলো আপনারা ব্যবহার করেছেন চুবিয়ে রাখুন কিছুক্ষণ। ধরুন আপনারা কিছুটা সময় চুবিয়ে রাখার পরে তারপরে সেগুলোকে ডাস্টবিনে ফেলুন, সো দ্যাট ব্লিচিংটা যেন ওই করোনা ভাইরাস থাকলেও সেটাকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারে আর সেটা থেকে ফার্দার ইনফেকশন না ছড়িয়ে পড়ে। এতে যেটা হবে, সবাই যদি আমরা এই জিনিসটা মানি, এই জিনিসটাকে ফলো করি, তাহলে কিন্তু আমরা একটা সেকেন্ড রাউন্ড অফ ইনফেকশন থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। আজকাল সোশ্যাল মিডিয়ায় বলুন বা নিউজ চ্যানেল বলুন, খুললেই আমরা একটা দৃশ্য দেখতে পাই, সেটা হচ্ছে যে ভেনিসে ডলফিন হয়তো চড়ে বেড়াচ্ছে, রাজহাঁস চড়ে বেড়াচ্ছে, বা চীনের রাস্তায় হাতি ঘুরে বেড়াচ্ছে, কোথাও হরিণ দেখতে পাচ্ছি আমরা। এই সবটাই কি শুধুই ভালো দিক? আজকাল ইন্টারনেটে এরকম ছবি প্রচুর দেখা যাচ্ছে যে কোথাও রাস্তায় ময়ূর হেঁটে বেড়াচ্ছে, কোথাও হরিণ হেঁটে বেড়াচ্ছে, কোথাও বাঘ নেমে এসছে, এবং লোকেরা উচ্ছ্বসিত, লোকেদের মনে হচ্ছে যে এটা একটা খুব পজিটিভ সাইন যে নেচার হিল করছে। কিন্তু সরি, আমার কাছে কিন্তু জিনিসটা খুব এনকারেজিং নয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি যেটুকুখানি পরিবেশবিদদের সঙ্গে কথা বলেছি, যতটা পড়াশুনো নিজে করেছি, বিভিন্ন জায়গায় যারা অ্যানিমাল বিহেভিয়ার স্টাডি করে তাদের সঙ্গে কথা বলে দেখেছি, ওনারা কিন্তু অনেকেই কিন্তু একটা দিক তুলে ধরছেন। সেটা হচ্ছে, দেখুন, লকডাউনটা কিন্তু একটা আনপ্রেসিডেন্টেড ইভেন্ট। আমরা জানতাম না যে এরকম একটা কিছু হতে চলেছে, কারেক্ট? তো এই যে আমরা জানতাম না এরকম একটা কিছু হতে চলেছে এবং মানুষ পুরোপুরি ঘরবন্দি হয়ে গেছে, একটা অদ্ভুত রকমের সিনারিও তৈরি হয়েছে, যেটা কিন্তু পশু পাখিদের মধ্যে একটা নতুন রকমের কিউরিওসিটি জেনারেট করছে যে এটা কী হলো। এরকম রাস্তা পুরো ফাঁকা, লোক নেই, জোর নেই, এটা দেখে কিন্তু ওরা অভ্যস্ত নয়। ওদের মধ্যে একটা কিউরিওসিটি আছে, যেরকম একটা বাচ্চার মধ্যে কিউরিওসিটি থাকে, পশুও কিন্তু ঠিক একটা নির্মল শিশুর মতন ইনোসেন্ট। ও কিন্তু বুঝে উঠতে পারছে না, ও কিন্তু ওটা বোঝার জন্য বেরিয়ে আসছে, নিজের জায়গা থেকে বেরিয়ে আসছে। সেটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে, যেটা খুব চিন্তার দিক, সেটা হচ্ছে যে অ্যানিমালসদের যে ন্যাচারাল ফুড সোর্সেসগুলো আছে বা হওয়া উচিত, তার অনেকটাই কিন্তু আমরা ব্যবহার করে ফেলেছি। এই জন্যই দেখবেন দালমা পাহাড়ের দিকে হাতি বেরিয়ে আসে, খুব রেগুলারলি হাতি বেরিয়ে আসে, হাতি বেরিয়ে এসে ধান খেয়ে চলে যায়, লোকালয়তে চলে আসছে। এইটা কিন্তু ঠিক ওরকমই হয়তো কিছু একটা হচ্ছে। ধরুন, যেটা দেখা গেছিল যে সিকা হরিণ বলে একটি হরিণ আছে, যেটা নর্মালি থাকে নারা পার্ক বলে একটি জায়গায় জাপানে, ঠিক আছে? ওরা কিন্তু খুব বেশি ডিপেন্ড করে থাকতো ট্যুরিস্টের ওপরে, যে ট্যুরিস্টরা ওদেরকে ওই মুড়ির মতন কিছু খাওয়াতো, ঠিক আছে? যখন ট্যুরিস্টরা ঘুরতে যেত ওই ডিয়ার পার্কে ওদেরকে মুড়ি ছুঁড়ে দিত এবং খেত, এবং এটা একটা অদ্ভুত রকমের ব্যালেন্স চলতো যে ওরা ট্যুরিস্টের উপরে নির্ভরশীল এবং এরকম একটা জিনিস চলছে। সিমিলারলি এরকমই একটা জিনিস দেখা গেছিল যে হঠাৎ থাইল্যান্ডে একদিন প্রচুর ম্যাকাও রাস্তাতে ভরে গেছে এবং তারা হিংস্র হয়ে উঠেছে, একে অপরকে আঘাত করছে, একে অপরকে অ্যাট্যাক করছে। খুব কাছ থেকে যখন ওদের বিহেভিয়ারটা স্টাডি করা গেল, তখন দেখা গেল এই পশুরা কিন্তু বেরিয়ে আসছে খাবারের খোঁজে, ওরা খাবার পাচ্ছে না। ওরা আগে যেটা হতো, মানুষের সঙ্গে ইন্টারাকশন হওয়াতে তার একটা ভালো দিক বলুন, খারাপ দিক বলুন, মানুষ ওকে অনেক সময় খাবার জুগিয়ে দিত, কিন্তু সেটা কিন্তু এখন হচ্ছে না। এখন মানুষ গৃহবন্দী, তাই না একটা খাবারের টান পড়েছে, খাবারের তাগিদেই কিন্তু অনেক ক্ষেত্রে পশুরা বাইরে বেরিয়ে আসছে। তাই জন্য আমার কাছে দিস ইজ নট আ গুড সাইন। আমি মনে করি এটা একটা ইঙ্গিত যে কতটা ভারসাম্য হারিয়ে গেছে পৃথিবীর, যার জন্য কি হচ্ছে, জঙ্গলি পশুরা কিন্তু জঙ্গলে নিজের খাবার পাচ্ছে না, তাকে কিন্তু খাওয়ার খোঁজার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে কিন্তু শহরে আসতে হচ্ছে। তাই জন্য এটা কিন্তু একটা অন্য কিছু ইঙ্গিত করছে বলে আমার মনে হয়। না, সত্যি আমরা ভালো এবং খারাপ দু রকমই চোখের সামনে দেখছি, এবং আগামী দিনে কি হতে চলেছে সেই প্রশ্নচিহ্ন একটা থেকেই যায়। কিছু দায়িত্ব মানুষের উপরেও বর্তায়, সে কথা আবশ্যকভাবে উঠে আসে। আপনার থেকে অনেকটাই জেনেছি এই সংক্রান্ত, তবে যেটা শেষ প্রশ্ন রাখবো আপনার কাছে, এই লকডাউনে যেন মনে হচ্ছে পৃথিবী নিজেকে রিচার্জ করে নিচ্ছে। ভবিষ্যতে কি আমরা এরকম কোনো রাস্তায় হাঁটতে পারি, মানে নিজের থেকেই পৃথিবী আবার নতুন করে ফিরে আসবে, আবার আগের জায়গায় আসবে, সেই স্বপ্ন কি আমরা কোনোভাবে সাজিয়ে তুলতে পারি না?
হ্যাঁ, পৃথিবী কি নিজেকে রিচার্জ করছে? 2014-তে জুলিয়া রবার্টস একটা খুব ভালো ভিডিও বানিয়েছিলেন, যেটার সেন্ট্রাল থিম হচ্ছে নেচার ডাজন্ট নিড পিপল, পিপল নিড নেচার। অর্থাৎ পরিবেশকে ভারসাম্য বজায় রাখার জন্য মানুষের প্রয়োজন নেই, মানুষকে বেঁচে থাকার জন্য পরিবেশের প্রয়োজন। দেখুন, মানুষ যখন ছিল না তখনও কিন্তু পরিবেশ নিজের মতন করে এগিয়ে গেছে। আমরা কিন্তু অল্টারনেটিভ আইস এজ, কোল্ড এজ অ্যান্ড ওয়ার্ম পিরিয়ড দেখে এসছি। আমাদের যদি জিওলজিক্যাল পাস দেখা যায়, একটা সাইকেলে পৃথিবী চলছে এবং ওই সাইকেলের মধ্যে অনেক দেরিতে মানুষ এসছে। দুর্ভাগ্যক্রমে আমরা হয়তো ভাবতে শুরু করেছি যে আমরা পৃথিবী বা পরিবেশকে কন্ট্রোল করি। হয়তো এই করোনা ভাইরাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা খুবই নিঃস্ব, একটি ধুলোর মতন, যে কোনো সময় আমাদের কিন্তু এক্সিস্টেন্স শেষ হয়ে যেতে পারে। তাই জন্য পৃথিবী রিচার্জ করছে কিনা এটা বলাটা আমার মনে হয় বাহুল্য। রাদার এটা বলা উচিত যে মানুষকে ভাবার জন্য, কন্টেমপ্লেট করার জন্য পৃথিবী আরেকবার সুযোগ করে দিল, মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, নিজেকে চেনো, নিজেকে বোঝো এবং পরিবেশকে বোঝার চেষ্টা করো। যদি আমাকে সম্মান না করো তাহলে কিন্তু তোমরা হয়তো আগামী দিনে এই পৃথিবী থেকে ধুয়ে যাবে, এই পৃথিবীতে আর তোমরা থাকতে পারবে না, এই পৃথিবী থেকে মিলিয়ে যাবে। তো রাদার এইটা আমি বিশ্বাস করি, এই লকডাউনটা মানুষকে কন্টেমপ্লেট করতে, নিজেকে চিনতে, নিজের রোলটা জানতে অনেক বেশি সাহায্য করেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রকৃতির ওপর কোভিড-19-এর যে প্রভাব রয়েছে সেই প্রভাব সম্পর্কে আপনি আমাদের বিস্তারিতভাবে জানিয়েছেন এতটা সময় নিয়ে। আবারও আপনাকে অনেক ধন্যবাদ। এতক্ষণ শুনলেন পরিবেশের ওপর কোভিড-19-এর প্রভাব। এই বিষয়ে কলকাতার সায়েন্স সিটির সিনিয়র কিউরেটর শ্রী শুভ্র শঙ্কর ঘোষের একটি সাক্ষাৎকারটি নিয়েছেন সৌমি ভট্টাচার্য। আকাশবাণী, কলকাতা।